আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ৮ম শ্রেণীর গণিত বইয়ের ৮.১ অনুশীলনীর ৫ থেকে ৮ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। উপপাদ্য নিয়ে যারা ভয় পাও তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে উপপাদ্য নিয়ে ভয় তোমাদের অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তাহলে দেখবে যে খুব সহজেই বুঝতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। ৫ নাম্বার প্রশ্নে দেখো বলছে যে চিত্রে এবিসি এর মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয় আর প্রমাণ করতে বলছে যে এবিসিডি একটি সামান্তরিক। এখন দেখো আমি এর আগের উপপাদ্যগুলোতে তোমাদের ভালোভাবেই বলছি এবং অনেকবার বলছি যে প্রশ্নটা দেখে কিভাবে চিত্রটা আঁকতে হয়, কিন্তু এখানে আমাদের প্রশ্নটা দেওয়া আছে এবং চিত্রটাও দেওয়া আছে, তাই আমাদের চিত্র আঁকার চিন্তা করা লাগতেছে না। কিন্তু পরবর্তীতে প্রশ্নের পর আমরা চিত্র আঁকি, চিত্রের পর বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচনের পর অঙ্কন থাকলে অঙ্কন লিখি, না হলে প্রমাণ। তারপর ক্রমটা মূলত প্রথমে প্রশ্ন থাকে, প্রশ্নকে আমরা বলি সাধারণ নির্বাচন, তারপর থাকে হলো চিত্র। চিত্র তো সবসময় থাকে না, আমরা মাঝে মধ্যে এঁকে নিই আর কি, মাঝে মধ্যে দেওয়া থাকে। চিত্রের পর দিতে হবে হলো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনের পর অঙ্কন থাকলে দিবা, না থাকলে না দিবা, তারপর আমরা প্রমাণ দিই। তো এখানে আমার চিত্র দেওয়া আছে, চিত্রের পর তাহলে বিশেষ নির্বাচনটা আমরা কিভাবে লিখব? ওই আগের মতোই প্রশ্ন দেখে দেখে আমরা বিশেষ নির্বাচন লিখব। প্রশ্নে বলা আছে যে চিত্রে এবিসি এর মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিও সমান ওডি হয়, প্রমাণ করো যে এবিসিডি পুরোটা একটা সামান্তরিক। সবই তো দেওয়া আছে, তাহলে বিশেষ নির্বাচনে আমরা লিখব যে বিশেষ নির্বাচন যেহেতু সবকিছুই দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। এবার প্রশ্নে যা আছে, এখানে যা আছে পুরাটা তুলব, একেবারে পুরাটা তুলব। শুধুমাত্র এই যে প্রমাণ করো যে বলছে, যে প্রমাণ করো যে, এই জায়গাটা আমরা লিখবো হলো প্রমাণ করতে হবে যে, মানে বিষয়টা মানে যে প্রমাণ করো যে যেখানে আছে এখানে আমরা শুধু লিখে দেব এটা প্রমাণ করতে হবে যে, হবে যে, আর বাকি সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। যদি কখনো এরকম চিত্র দেওয়া থাকে, নামগুলোও দেওয়া থাকে, তাহলে সবসময় বিশেষ নির্বাচনে এভাবে লিখতে হয়। যেহেতু দেওয়া আছে তোমরা দেওয়া আছে দিয়ে শুরু করবো, আর যদি দেওয়া না থাকতো তাহলে মনে করি দিয়ে শুরু করতাম। এরপরে আসি দেখো অঙ্কন। অঙ্কন আমাদের কিছুই করা লাগতেছে না, চিত্রে যা দেওয়া আছে এটা দিয়েই প্রমাণ হয়ে যাবে। এবার আসি মূল জিনিস যেটা যেটা প্রমাণ করতে হয়, প্রমাণের পদ্ধতিটা দেখো। আমি বারবার বলছি তোমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলে, দেখো আমাদের এটা কি প্রমাণ করতে হবে? সামান্তরিক প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা যদি সামান্তরিক প্রমাণ করতে চাই এটা, তাহলে সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো একটা বৈশিষ্ট্যর সাথে এই চিত্রটার বৈশিষ্ট্য মিলিয়ে দিব, মিলিয়ে দিলে তখন এটাকে সামান্তরিক বলতে পারবো। এবং সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? ১ নম্বরে হলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। ২ নম্বরে আমরা যেটা চিন্তা করি বিপরীত কোণগুলো সমান। আবার আরেকটা আছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার সন্নিহিত যে কোনো দুটি কোণের যোগফল ১৮০ ডিগ্রি। এরকম বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে সামান্তরিকের। আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এক জোড়া বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, মনে করে এক জোড়া বাহু সমান হবে আবার সমান দূরত্ব বজায় রেখেও চলবে, মানে সমান্তরালও যদি হয় তখন সেটাকে সামান্তরিক বলা যায়। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রশ্নে দেওয়া নাই, এর যে কোনো একটা তুমি ব্যবহার করেই এটাকে প্রমাণ করতে পারবা যে এটা সামান্তরিক। এখন প্রশ্নে কোনটা দেওয়া আছে বা কোনটা দেওয়া নাই এটা বুঝবা কিভাবে? প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রেই বলে দেয়, কিন্তু এখানেও দেখো না বললেও বুঝে নেওয়া যায় কি কি বলছে। দেখো আমাকে বলা হয়েছে যে মধ্যমা হলো বিও, আর এটাকে পর্যন্ত এমনভাবে বর্ধিত করছে যেন বিও সমান ওডি হয়। দেখো মধ্যমা কাকে বলে? মধ্যমা হলো একটা ত্রিভুজের ৩টা শীর্ষবিন্দু থাকে, একটা শীর্ষবিন্দু হলো এ, একটা বি, একটা সি। তাহলে যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় মধ্যমা।
আবার এই শীর্ষ থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকেও বলা হবে মধ্যমা। আবার এই শীর্ষ থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকেও বলা হবে মধ্যমা। তার মানে বিষয়টা দেখো, এটা যদি মধ্যমা হয় তাহলে এই অংশ আর এই অংশ সমান হবে, মানে এই অংশটা আর এই অংশটা সমান হবে, কারণ মধ্যমার কাজই তো ওই বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করা। তাহলে আমি বলতে পারি, প্রশ্নে বলে দিছে সিও সমান এও, এটা বলে দিছে, এই মধ্যমা দিয়ে এই জিনিসটা বুঝাইছে। আর পরেরটা বলছে দেখো, এমন ভাবে বর্ধিত করা হয়েছে ডি কে, মানে ডি পর্যন্ত, মানে বিও কে এমন ভাবে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেন বিও সমান ও ডি হয়, বিও সমান ও ডি হয়। তার মানে আসলে দেখো, এইটা এমন একটা চিত্র যার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। প্রশ্নে কিন্তু এটাই বলছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এখানে এটাই বলা আছে। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই বৈশিষ্ট্য দিয়ে আমরা সামান্তরিক প্রমাণ করতে পারবো না। মোট মোট কথা হলো, প্রশ্নে যেটা বলা থাকে এই বৈশিষ্ট্য ব্যবহার করে তুমি কখনোই ওই জিনিসটা প্রমাণ করতে পারবে না, ওইটা বাদে অন্য কোনো বৈশিষ্ট্য তোমার দেখাতে হবে। তাহলে এই বৈশিষ্ট্য বাদে আমরা এক কাজ করতে পারি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এটা দেখাইতে পারি কিনা দেখো তো। আচ্ছা, বিপরীত বাহু যে নিয়ে যদি কাজ করতে চাই, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান দেখাতে চাই, তাহলে অবশ্যই এই দুইটা বাহু আছে, এরকম দুইটা ত্রিভুজ আমাকে সর্বসম দেখাতে হবে। দেখি এরকম দুইটা ত্রিভুজ সর্বসম দেখানো যায় কিনা। ত্রিভুজ সিওডি আর ত্রিভুজ এওবি এর দিকে খেয়াল করো। ত্রিভুজ সিওডি এর মধ্যে ওডি আর এই ত্রিভুজের মধ্যে ওবি সমান। আবার এই ত্রিভুজের মধ্যে সিও আর এই ত্রিভুজের মধ্যে এও, এই দুইটা সমান। আবার দেখো, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আর এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণও সমান, কারণ এটা বিপ্রতীক কোণ। তাহলে তো এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তখন আমি এ বি আর সিডি কে বা ডিসি কে সমান বলতে পারবো। আবার যখন সর্বসম হচ্ছে, তখন আমি তো এই কোণ আর এই কোণকেও সমান বলতে পারতেছি। এই কোণ সমান হলে তো এটা অবশ্যই সমান্তরাল হবে, কারণ এই দুটো একান্তর কোণ। তাহলে আমি বলতে পারি এই দুইটা বাহু অবশ্যই সমান এবং সমান্তরাল, যখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো। তাহলে আমরা এটাই করি। তাহলে দেখো, আমরা ত্রিভুজ এই দুইটা নিয়ে প্রথমে কাজ করি। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এ ও এ সমান ও সি, কারণ বিও ত্রিভুজ এবিসি এর মধ্যমা, এবিসি এর মধ্যমা। আবার বিও সমান ও ডি এর কারণ প্রদত্ত, মানে দেওয়া আছে, দেওয়া থাকলে আমরা প্রদত্ত লিখব। এবং অন্তর্ভুক্ত কোণ দেখো, ও এ এবং বিও এর অন্তর্ভুক্ত কোণ, ও এ এবং বিও এর অন্তর্ভুক্ত কোণ হলো এ ও বি। তাহলে অন্তর্ভুক্ত কোণ এ ও বি সমান এই ত্রিভুজের ও সি এবং ওডি। দেখো, ও সি এবং ওডি এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? ও সি এবং ওডি অন্তর্ভুক্ত কোণ নিশ্চয়ই সিওডি। তাহলে অন্তর্ভুক্ত কোণ সিওডি, কারণ বিপ্রতীক কোণ। এবার খেয়াল করো, যখনই আমরা বাহু কোণ বাহু উপপাদ্য ব্যবহার করি, তখনই কিন্তু আমরা কোণ দুইটা অবশ্যই অন্তর্ভুক্ত দেখাতে হয় আমাদের। এই জন্য অন্তর্ভুক্ত কথাটা আমরা লিখে দিই, এটা লিখতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে। তাহলে এখন আমি লিখতে পারি যে আমি যে দুটি ত্রিভুজের মধ্যে তুলনা করলাম, ওই দুটা ত্রিভুজ, একটা হলো এ ও বি আর একটা হলো সিওডি, দুটা সর্বসম। সিওডি সর্বসম, কারণ বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে এখন আমরা বলতে পারি, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইলাম, এই বাহু দুইটার বিপরীত কোণ দুইটা সমান, এই বাহু দুইটার বিপরীত কোণ দুইটা সমান, এই কোণ দুইটার বিপরীত বাহু দুটি সমান।
এখন দেখো এই কোণ দুইটা বিপরীত বাহু কি কি? বিপরীত বাহুর জন্য মাঝখানেরটা বাদ দিলেই হয়। মাঝখানেরটা বাদ দিলে AB থাকে। আর এখানে মাঝখানেরটা বাদ দিলে CD থাকে। তাহলে AB সমান CD লিখতে পারবো। এই দুইটা কোণের বিপরীত বাহু। এই যে AB সমান CD বা DC যাই বলো না কেন। তাহলে সুতরাং AB সমান DC। এবার এই দুইটা ত্রিভুজ সর্বসম। তার মানে এই কোণ দুইটাকে আমরা সমান বলতে পারি। কারণ BO বাহুর বিপরীত কোণ ও D বাহুর বিপরীত কোণের সমান হবে। কারণ এই দুইটা কোণ এই দুইটা বাহুকে আমরা সমান দেখাইছি। তাহলে আমরা লিখতে পারি যে আবার কোণ OAB কোণ OAB সমান কোণ OCD OCD। একটা জিনিস খেয়াল করো, OAB আর OCD এটা কিন্তু এই দুইটা সমান্তরাল হলে ছেদক না। দেখো OC তো ছেদক না, তাহলে OCD কে লিখতে পারি OACD, আবার OAB কে লিখতে পারি CAB। তাহলে কিন্তু আমার কাজ হচ্ছে, কারণ একই মান চেঞ্জ হবে না। আমি যদি এটাকে যতই বৃদ্ধি করি না কেন বাহুকে, কোণের মান চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বা এই দুইটা জিনিস সেম জিনিস। OAB কে লিখবো হলো CAB আর OCD কে লিখবো হলো ACD। দেখো এই দুইটা একান্তর কোণ, দেখো এই দুইটা কিন্তু একান্তর কোণ। CAB আর ACD এই দুটো একান্তর কোণ। তাহলে আমি বলতে পারি যে সুতরাং AB সমান্তরাল DC, কারণ কোণ CAB ও কোণ ACD একান্তর কোণ। একটা জিনিস খেয়াল করো, এক জোড়া বাহু কিন্তু আমি সমান এবং সমান্তরাল দেখাই ফেলছি। AB আর DC সমানও দেখাইছি, আবার সমান্তরালও দেখাইছি। তাহলে আমি ইচ্ছা করলে এটাকে সামান্তরিক বলে দিতে পারি। আর তুমি যদি চাও যে না একইভাবে অনুরূপভাবে এই দুটাকে সর্বসম দেখানো যায় এবং এই বিপরীত বাহুকে সমান এবং সমান্তরাল বলা যাবে, তখন এটা দিয়েও হবে। তা আমি বলি এইটুকুই যথেষ্ট, আর লাগবে না। যেহেতু AB সমান DC এবং AB সমান্তরাল DC, তাহলে ABCD একটি সামান্তরিক। তাহলে আমরা লিখে দিই, যেহেতু AB সমান DC এবং AB সমান্তরাল DC, সেহেতু ABCD একটি সামান্তরিক। প্রমাণিত। আশা করা যায় বুঝতে পারছো। চলো এখন পরের উপপাদ্যটা দেখি। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা কি বলছে যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা অনেক সহজ। একটা সামান্তরিক আঁকবো, একে দেখাবো যে তার কর্ণ পরস্পরকে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। দেখো এটা একটা সামান্তরিক। সামান্তরিকটার নাম যদি ABCD হয়, নাম চেঞ্জ হতে পারে, নিয়ম একই থাকবে। এবং একটা কর্ণ আঁকবো, যে কোনো একটা কর্ণ আঁকলেই হবে। কোন কর্ণটা আঁকবো সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। আমি আমার মতো করে একটা আঁকতেছি, যা BD আঁকলাম। তাহলে BD কর্ণটা এঁকে নিলাম। এবার এখানে দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেল না জিনিসটা, এই পাশে একটা এই পাশে একটা। তা আমাকে প্রমাণ করতে হবে দুইটা ত্রিভুজ সর্বসম। এই দুইটা ত্রিভুজ আমি সর্বসম দেখানোর জন্য পর্যাপ্ত তথ্য আমার হাতে আছে। দেখো খুবই সহজ এটা। এই বাহুটা আর এই বাহুটা সমান, একইভাবে এই বিপরীত বাহু দুটা সমান হবে, আর এটা সাধারণ বাহু, কমন বাহু। তাহলে এই দুইটা ত্রিভুজ তো সর্বসম হয়ে গেল, খুব সহজে এটা সর্বসম হয়ে যাবে। আমি কিন্তু বারবার বলতেছি তোমাদের, প্রতিটা উপপাদ্য করানোর সময় আমি বলতেছি যে প্রশ্নে যেটা বলা থাকে সরাসরি ওটা বলা যায় না। যেমন এই দুইটা ত্রিভুজ সর্বসম হয় আমরা জানি, কিন্তু এখানে আমরা সরাসরি বলতে পারবো না। এটা অন্য কোনো বৈশিষ্ট্য বা অন্য কোনো ধর্ম ব্যবহার করে এটা আমাকে প্রমাণ করতে হবে। তা বিশেষ নির্বাচন আমি আশা করি তোমরা পারবে। যেহেতু এখানে নামগুলো দেওয়া নাই, শুধু বাংলা কথাগুলোই বলা আছে, তাহলে অবশ্যই এটা মনে করি দিয়ে শুরু হবে। মনে করি দিয়ে আমরা বলবো সামান্তরিকের কথা বলছে না, লিখবো যে মনে করি ABCD একটি সামান্তরিক। একটি কর্ণ বলছে না, তাই লিখবো যে মনে করি ABC একটি সামান্তরিক যার একটি কর্ণ BD। প্রমাণ করতে হবে যে
ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি, এই যে এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি, এটা এটা আমাকে প্রমাণ করতে হবে। কারণ এটাই বলছে এখানে, এটা তোমরা লিখে নাও। আর দেখো এখানে আর এক্সট্রা কোনো অঙ্কন নাই, এমনিতেই যা তথ্য আছে এটা দিয়ে প্রমাণ করা সম্ভব। তাহলে আমি অঙ্কনও লিখবো না, এখানে অঙ্কন নাই, অঙ্কন লিখবো কি? তাহলে শুধু প্রমাণটা লিখি। তোমরা অবশ্যই বিশেষ নির্বাচন লিখে নিবে নিজে নিজে। আগের যেগুলো লিখছি ওগুলো দেখলেই তুমি বুঝতে পারবা কি লিখতে হবে বিশেষ নির্বাচনে। তাহলে প্রমাণের মধ্যে আমরা লিখি, সরাসরি তথ্য জানা আছে সব। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ ওই পাশেরটার নাম হলো বিসিডি, বিসিডি এ, মানে আমি যখন এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করা শুরু করি তখন এইভাবে লিখতে হয় আর কি। তো এখানে এবিডি এর মধ্যে আমার এবি সমান হলো বিসিডি এর মধ্যে সিডি এর, এটা কারণ সামান্তরিকের বিপরীত। আবার এবিডি এর এডি বাহু সমান বিসিডি এর বিসি বাহু, এটাও একই কথা, একই সাইড নোট। আর বিডি সমান বিডি, কারণ এটা সাধারণ বাহু, কমন বাহু, সাধারণ বাহু। এখন তাহলে হয়েই গেল সবগুলো তথ্য জানা। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি। আমার এতটুকুই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে, এর বেশি কিছু চাই নাই। 7 নম্বরটা বলছে যে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। দেখো এখানে একটা মজার বিষয়, দেখো এখানে কি বলছে, চতুর্ভুজ বলছে আর প্রমাণ করতে বলছে সামান্তরিক। সামান্তরিকে তো একটা চতুর্ভুজ, তাই না? মনে রাখবা, আমরা তো সবসময় প্রশ্ন দেখে চিত্র আঁকি, চিত্রের মধ্যে অনেক সময় বলবে যে সামান্তরিকের এটা এটা সমান হলে তা একটি আয়ত। তার মানে এখানে সামান্তরিক আঁকবো না আয়ত আঁকবো, এখানে যেটা প্রমাণ করতে হয় সেটা আঁকতে হয়। এখানে প্রমাণ করতে বলছে কি সামান্তরিক, তাহলে আমি সামান্তরিক আঁকবো, এটা হলো সামান্তরিক। এবার আমাকে কি কি বলে দিছে দেখো তো ভালো করে, বলছে যে কিন্তু এখানে আগে কিন্তু সামান্তরিক বলবো না, আমি বিশেষ নির্বাচন লেখার সময় বলবো যে মনে করি এই এবিসিডি একটি চতুর্ভুজ, এবি সিডি একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান, তার মানে যার এডি বাহু সমান বিসি বাহু এবং এবি বাহু সমান ডিসি বাহু এবং এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল ডিসি। এখন কথা হলো তাহলে এটা প্রমাণ কিভাবে করব? আমি আবারও বলতেছি, আমি বারবার বলতেছি তোমাদের একটা কথা, উপপাদ্য তোমার কাছে ততদিন পর্যন্ত সহজ হবে না যতদিন উপপাদ্য প্রমাণের সিস্টেমগুলো তুমি না বুঝবে। তুমি আননোন উপপাদ্য প্রমাণ করতে পারবে যদি তোমার সিস্টেম জানা থাকে। সিস্টেমটা কি? সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো আমি আবার বলি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা প্রধান বৈশিষ্ট্য। এটা যদি হয় তাহলে সামান্তরিক বলবো। বিপরীত কোণগুলো যদি সমান হয় তাহলেও সেটাকে কি বলবো? সামান্তরিক বলবো। আবার কর্ণদ্বয় যদি, কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটাকেও সামান্তরিক বলতে পারবো। তাহলে এখানে আরেকটা শর্ত আছে, আরেকটা জিনিসও আছে, সেটা হলো কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু যদি একই সাথে সমান এবং সমান্তরাল হয়ে যায় সেটা সামান্তরিক হয়ে যায়। তো এখানে যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করলেই হবে। তো এখানে সমান্তরাল বলা আছে, আমি যদি একসাথে সমান, এটা তো বাহুগুলো সমান বলা আছে, সমান্তরাল বলা আছে, তাহলে এইটা দিয়ে তো অ্যাপ্লাই করে আমরা মানে তথ্যটা প্রমাণ করতে পারবো না। তাহলে এই তথ্যগুলো অ্যাপ্লাই করে প্রমাণ করা যাবে না, তাহলে আমি অন্য কোনো উপায় চিন্তা করি। তাহলে অন্য কোনো উপায়, এখানে কোণের কথা বলা আছে, দেখো বাহুগুলোর কথা বলা আছে, বিপরীত বাহুগুলো। তাহলে আমি যদি কোনোভাবে বিপরীত কোণগুলো সমান দেখাই দিতে পারি, এটা এটা সমান আর এটা এটা সমান, তাহলেই কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। দেখো এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, তোমার যেটা যেটা মাথায় আসবে প্রথম ওইটা দিয়ে প্রমাণ করলে হয়ে যায়, কিচ্ছু মুখস্থ করা লাগে না। তাহলে আমরা এটা শুরু করি। দেখো আমি যদি এই বাহুটা, এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে চাই, আমাকে কি করতে হবে? দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে হবে যে দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ আছে এবং এই কোণ আছে। তাহলে আমি আগে থেকেই কোণ নামে এঁকে নেই। দেখো আমি এসি কর্ণটা এঁকে নিলাম,
আর এসি কর্ণটা এঁকে নেওয়ার কারণে এটা দুইটি ত্রিভুজে বিভক্ত হলো। মাত্রই আমরা এই যে ৬ নম্বর উপপাদ্যের মধ্যে প্রমাণ করছি যে একটা কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তাহলে আমি এই দুটাকে সর্বসম প্রমাণ করে দিতে পারবো। দুটাকে সর্বসম প্রমাণ করলেই তখন বলতে পারবো বি কোণ আর ডি কোণ সমান। ঠিক একইভাবে আমি যদি এসি যোগ না করে আমি বিডি যোগ করতাম, তাহলে অপর দুইটা ত্রিভুজ যে উৎপন্ন হতো সে দুটাকে আমি সর্বসম দেখাতে পারতাম, তাহলে হয়ে যেত। তো যাই হোক, বিশেষ নির্বাচন তোমরা লিখবা। বিশেষ নির্বাচন কি বলবে খেয়াল করো ভালো করে। যেহেতু নামগুলো দেওয়া নাই, এবিসিডি কিছুই বলা নাই, তাহলে অবশ্যই মনে করি দিয়ে শুরু করতে হবে। মনে করি এবিসিডি চতুর্ভুজের, আমি আবারও বলতেছি, অঙ্কন করার সময় যেটা প্রমাণ করতে বলে সেটা আঁকতে হয়, কিন্তু লেখার সময় তুমি যদি বলো যে মনে করে এবিসিডি একটি সামান্তরিক, তাহলে 0, কারণ তুমি প্রমাণ করার আগে সামান্তরিক বলে দিছো, তাহলে তোমার তো প্রমাণ করার দরকার নাই। এই জন্য আমরা লিখবো যে মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ যার এবি সমান ডিসি, বিসি সমান এডি এবং এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। ওই যা বলছে দুইটা সমান এবং সমান্তরাল, এটা সমান এবং সমান্তরাল, এটাও সমান এবং সমান্তরাল। তারপর বলবো যে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। এবার অঙ্কন হলো, দেখো এসির কথা কর্ণর কথা কিছুই বলা নাই, তাহলে আমি এসি আমি নিজে নিজে যোগ করছি, তাহলে আমাকে বলে দিতে হবে অঙ্কনের মধ্যে এখানে অঙ্কন আছে কিন্তু, কারণ আমি নিজে থেকে মাতবরি করছি, তার মানে অঙ্কন অবশ্যই থাকবে। অঙ্কন কি এ কমা সি যোগ করি। আচ্ছা, শুধু এ কমা সি যোগ করে কি দুইটা বিপরীত কোণ সমান দেখানো সম্ভব? না, এ কমা সি যোগ করলে শুধুমাত্র বি কোণ আর ডি কোণ সমান দেখানো সম্ভব, তাহলে বি কমা ডিও আমার যোগ করতে হবে। তাহলে এটা আমি এখানে লিখে দিতাম একই সাথে এ কমা সি এবং বি কমা ডি যোগ করি, দুটো পুরোটা একসাথে যোগ করব, কিন্তু একটা প্রমাণ করার শেষে অপরটা শেষে যে যোগ করবো, আগে আগে যোগ করবো না, কিন্তু লিখে রাখবো এখানে। এবার প্রমাণ, প্রমাণ খুবই সহজ, ঠিক এটার মতো। দেখো এটা যা আছে তাই, যেখানে যেটা প্রমাণ করছি না একদম এটার মতো, এখানে যা আছে সেটাই, এটাই আবার লিখবো, এখানে দেখবো হুবহু এটা লিখতেছি, কিন্তু আগের বার মনে হয় বিডি যোগ করছিলাম কর্ণ, এবার এসি কর্ণ যোগ করছি, তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এবি সমান ডিসি, সাইড নোট প্রদত্ত, এই যে বিপরীত বাহু সমান সমান, তাহলে এটা আমরা লিখবো হলো প্রদত্ত, দিয়ে দিছে, যেটা দেওয়া থাকে সেটা প্রদত্ত লিখতে হয়। আর এডি সমান বিসি, এডি সমান বিসি এটাও প্রদত্ত। আর এসি সমান এসি, কারণ এটা সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এখন লিখতেই পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। এখন এবিসি আর এডিসি যেহেতু সর্বসম, এখন আমি তো বলতেই পারি কোণ বি সমান কোণ ডি। অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায়। এবার এটা এটা কিন্তু অবশ্যই এঁকে নিতে হবে কর্ণ, এই কর্ণটাও তো আমি অঙ্কন আগে অলরেডি করে নিয়েছিলাম, এখানে লিখে নিয়েছি, কিন্তু ওইখানে দেখাইনি কারণ ঝামেলা লাগে, যখন পুরোটা অঙ্কন হয়ে যায় তখন এটা তো সহজে সর্বসম দেখাতে একটু পেস লেগে যায় আর কি, এই জন্য আমি পড়ে দিলাম। অনুরূপভাবে প্রমাণ করা যায় এ বিডি সর্বসম বিডিসি, ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ বিডিসি। সেখানে কেন সর্বসম এটা কিন্তু বলে নিও, দুইটা তিনটা বাহু, তাহলে বাহু 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 উপপাদ্য। তাহলে এটা যখন সর্বসম দুইটা দেখাই দিলাম, তখন আমি এখানে কি বলতে পারবো, এ কোণ সমান সি কোণ বলতে পারবো। তাহলে কোণ এ সমান কোণ সি, একটু ভালো করে খেয়াল করো, বি কোণ ডি কোণের সমান, এ কোণ সি কোণের সমান, তার মানে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান সেই চতুর্ভুজ তো আসলে সামান্তরিক, এখানে আমি বলে দিতে হবে। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণিত। আশা করা যায় বুঝতে পারছো। 8 নম্বর প্রশ্নটা খুব মনোযোগ সহকারে দেখো, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। অনুশীলনের মধ্যে যে উপপাদ্যগুলো আসে তার মধ্যে এটা একটা, এটা অনেক বেশি আসবে, এটা খেয়াল করো ভালো করে।
এখানে বলছে যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটা আয়ত। স্যার, সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তা একটা আয়ত। এখানে কি আঁকবো? চিত্রতে কি আঁকবো? সামান্তরিক আঁকবো না আয়ত আঁকবো? আগেরটা খেয়াল করো। আগেরটায় কি ছিল? আগেরটা ছিল হলো বলেছিল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হলে যা যায়, পরিশেষে বলছিল এটা একটা সামান্তরিক প্রমাণ করো। যেটা প্রমাণ করতে বলে আমরা সেটা আঁকি। যেহেতু সামান্তরিক প্রমাণ করতে বলছিল, এখানে কি আঁকছে? সামান্তরিক। তো এখন তোমরা বলো এখানে কি আঁকবো? অবশ্যই আয়ত আঁকতে হবে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটা আয়ত, তাহলে অবশ্যই আমি এখানে আয়ত অঙ্কন করব। এখানে আয়ত আঁকলাম। আর আয়তের কি করতে হবে? মানে সে আঁকছি আয়ত, কিন্তু বলবো না আয়ত, কিন্তু বারবার বলতেছি ওটা আঁকবো আয়ত, কিন্তু আগে আয়ত বলবো না। আমি এটাকে সামান্তরিক বলে চালিয়ে দিব, পরে শেষে যখন প্রমাণ করে দিব তখন এটাকে আয়ত বলতে পারবো। তাহলে দেখো, কর্ণদ্বয়ের কথা বলা আছে তো, যাও কর্ণ দুটো এখানেই। তাহলে এ বি সি ডি এটা একটা সামান্তরিক যার কর্ণদ্বয় এসি এবং বিডি। এখানে বলা হয়েছে যে এই কর্ণদ্বয় সমান, মানে এসি আর বিডি সমান। তাহলে আমাকে এই যে কর্ণদ্বয় সমান এটার সাহায্য নিয়ে আয়তের যে একটা বৈশিষ্ট্য আছে সেই একটা বৈশিষ্ট্য এখানে প্রমাণ করে দিতে পারলেই হবে। এখন দেখো, যেহেতু আয়ত প্রমাণ করব, আয়তের সামান্তরিক কখন আয়ত হয়? সামান্তরিক আয়ত হয় যখন একটা কোণ সমকোণ হয়। তাহলে আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে এই কোণটা সমকোণ বা যে কোনো একটা কোণ সমকোণ, তাহলে আর এটাকে আয়ত বলতে কোনো বাধা থাকবে না। সামান্তরিকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কিন্তু সামান্তরিকের এক জোড়া সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। এটা যোগ করলে হয় 180 ডিগ্রি। আবার ঠিক একইভাবে এটা যোগ করলেও কত হবে? 180 ডিগ্রি হবে। আবার এটা যোগ করলেও কি হবে? 180 ডিগ্রি হবে। তার মানে এক জোড়া যে কোনো সন্নিহিত কোণ যোগ করলে সেটা হবে 180 ডিগ্রি। আচ্ছা বলো তো, এই দুটার যোগফল যদি 180 হয়, আর কোনোভাবে যদি এই দুটাকে আমি সমান দেখাতে পারি, তাহলে দুইটার যোগফল 180, আবার কোন দুইটা সমান, তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি হয়ে যাবে না? তাহলে আমি এই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। তার জন্য দেখো কি করব, এই যে এই পাশে যে সমকোণী ত্রিভুজটি আছে, সরি সমকোণী তো বলতে পারতেছি না কি, এই যে ডিএবি ত্রিভুজটি আর এই যে এটা এবিসি, এটা সবসময় আলাদা করে নিবা, তাহলে আর ভুল হবে না। আর না হলে কিন্তু ভিতর থেকে লিখতে গেলেই ঝামেলায় পড়বা, এখান থেকে লিখতে গেলেই প্যাঁচ লাগাবা, একটা কোণের পরিবর্তে আর একটা কোণ বসাই দিবা, নিজেই বুঝতে পারবে না কোথায় ভুল করছো। এই দুটাকে সর্বসময় দেখাতে পারলেই হয়ে যাবে। এই দুটাকে সর্বসময় দেখানো খুব সহজ। দেখো আমাকে বলে দিছে কর্ণদ্বয় সমান, তার মানে এটা কি সমান। আবার এটা কমন বাহু, খেয়াল করছো? আবার দেখো এটা কিন্তু সামান্তরিক, এটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান হয়। তাহলে ওই হিসাবে এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান হবে। তাহলে তো তিন বাহু সমান হয়ে গেল এই দুটো ত্রিভুজের। আর এই দুটি ত্রিভুজের তিন বাহু সমান মানে আমি এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারবো। আর যেহেতু সামান্তরিকের এক জোড়া সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই দুইটা কোণ সমান, তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি হয়ে যাবে এখানে। আর যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি তাকে তো আয়ত বলতে আর কোনো বাধা নাই, তখন বলে দিব এটা একটা আয়ত। তাহলে আমরা শুরু করি প্রমাণটা। দেখো, বিশেষ নির্বাচন, একটু মনোযোগ দাও। বিশেষ নির্বাচন কি বলবো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা। সামান্তরিকের কর্ণদ্বয় আমরা আঁকছি এবিসিডি সামান্তরিক, বারবার বলছি অবশ্যই সামান্তরিক বলবা, আয়ত বলছো তো নাম্বার কাটা। তাহলে মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার এসি কর্ণ সমান বিডি কর্ণ, বা যার কর্ণদ্বয় এসি সমান বিডি। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়ত। এখন প্রমাণের জন্য আমি নির্দিষ্ট অঙ্কন কিছু করছি দেখো তো? না না, অঙ্কন কিছুই করিনি, কারণ এখানে যা যা বলছিল কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় তো আঁকতেই হবে। কর্ণদ্বয়ের কথা বলছে, তাহলে কর্ণদ্বয় আঁকবো না? ওটা তো প্রশ্নেই বলা ছিল, তাহলে তো ওটা আমি এক্সট্রা কিছুই আঁকিনি, তার মানে অঙ্কন কিছুই করিনি আমি। আমি শুধুমাত্র
দুটি ত্রিভুজ এখান থেকে আলাদা করে নেব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো মানে এডিবি এটাকে আলাদা করলাম। খেয়াল করো আমি তাহলে এবিডি ত্রিভুজটি মানে এই যে এবিডি কে খুলে আলাদা করে লিখছি এখানে, আর এবিসি কেও লিখে নিব আলাদা এবিসি, কারণ আমি এটা দেখেই প্রমাণটা লিখবো। তোমরা কিন্তু এটা রাফের মধ্যে করবে, সরাসরি এই প্রশ্নের মধ্যে করার দরকার নেই, রাফে করবা, অথবা যদি প্রশ্নের এই পাশে চিত্রের পাশে ছোট্ট করে আঁকতে চাও পেন্সিল দিয়ে আঁকবে, পরে মুছে ফেলবে। তাহলে আমি এই দুটাকে সর্বসম দেখানোর চেষ্টা করি। প্রমাণ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি কি কি সমান বলতে পারতেছি। এবি সমান এবি, এটার এবি বাহু ওটার এবি বাহু দুটি সমান, কারণ সাধারণ বাহু। সাধারণ বাহু। আবার বিসি সমান এডি। দেখো এখানে আগে ত্রিভুজটার আসলে এবিডি, তাহলে এডি আগে লিখি বিসি পরে লিখি। এডি সমান বিসি, এটার কারণ সামান্তরিকের বিপরীত বাহু বাহু। এবং দেখো এসি আর বিডি কিন্তু ওরা নিজেরাই সমান বলে দিছে, বলছে না কর্ণদ্বয় পরস্পর সমান হলে, তোর কর্ণদ্বয় সমান বলেই দিছে। তাহলে আমরা এটার কর্ণ হলো বিডি, মানে এটা আগে আসবে, বিডি সমান হলো এসি। এসি কারণ প্রদত্ত, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিসি, সাইড নোট হলো বাহু 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 উপপাদ্য, বাহু 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 উপপাদ্য। আর এটা যেহেতু সমান, তাহলে আমি এখন এই কোণ দুটাকে সমান বলতে পারবো, এই দুটি কোণকে সমান বলতে পারবো। তাহলে সুতরাং কোণ বিএডি সমান কোণ এবিসি। মানে আমরা জানি, দেখো আমরা জানি সামান্তরিকের এক জোড়া সন্নিহিত কোণের যোগফল, এক জোড়া সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। 180 ডিগ্রি। একটা বিষয় অনেকেই বুঝতে না পারে যে সন্নিহিত কোণ বলতে কি বোঝায়। আমি বলছিলাম এর আগের ভিডিওটাতে, আমি বলছি যে সন্নিহিত বাহু বলতে যদি যদি দুইটা বাহুর একটা কমন বিন্দু থাকে, তাহলে যেমন আমার এই হাতটার একটা কমন বিন্দু আছে এখানে, তাহলে এটা এই হাত আর এই হাত এখন সন্নিহিত বাহুর মতো আচরণ করতেছে। আর এখানে দেখো এই মার্কারের কথা চিন্তা করো, মার্কারের সাথে এই হাতটা একটা কোণ উৎপন্ন করছে, মার্কারের সাথে এই হাতটা একটা কোণ উৎপন্ন করছে। তারপরে মার্কার এখানে কমন, মানে একটা বাহু কমন। যদি একটা বাহু কমন থাকে তাহলে এই দুইটা কোণকে বলা হবে সন্নিহিত কোণ। এখানে খেয়াল করো তো, আমি যদি এটার কথা বলি, এই কোণটার এই কোণটা, এই কোণের এই বাহুটা আর এই কোণের এই বাহুটা কমন না, দুইটা একটাই বাহু। তার মানে যদি দুইটা কোণের মধ্যে একটা বাহু কমন থাকে তাহলে ওই দুইটাকেই সন্নিহিত কোণ বলা হয়। ছোটবেলায় কিন্তু আমরা এটাই শিখছি যে এইভাবে থাকলে এটা কমন বাহু, তাহলে এই দুটাকে সন্নিহিত কোণ বলে। এটাও সন্নিহিত কোণ, একইভাবে এটাও সন্নিহিত কোণ। তাহলে আমরা লিখে ফেলি, তাহলে এই সন্নিহিত কোণ দুটার যোগফল 180, একটা হলো বিএডি একটা হলো এবিসি। বিএডি এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন দুইটা কোণই সমান, দেখো এটা আর এটা সমান, যে কোনো একটার পরিবর্তে আর একটা বসানো যায়। তাহলে আমি বিএডি এর পরিবর্তে এবিসি বসিয়ে দিলাম, তাহলে এখানেও এবিসি। সাইড নোটে যেহেতু বিএডি সমান হলো এবিসি, এবিসি তাহলে দুইটা এবিসি সমান হলো 180। তাহলে শুধু এবিসি সমান হলো উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। এটাই কথা ছিল, যে সামান্তরিকের একটা কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে এটা সামান্তরিকে তখন বলছি, কিন্তু এই সামান্তরিকের একটা কোণকে আমরা 90 ডিগ্রি দেখিয়ে ফেলছি, এখন আর এটাকে আয়ত বলতে কোনো বাধা নেই। তাহলে এখানে আমরা লিখে দেবো যে সুতরাং এবিসিডি একটা আয়ত, একটি আয়ত। প্রমাণিত। আশা করা যায় বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা
পরের উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।